আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্ট যেটা আলোচনা করব সেটা হলো PCl5 গঠিত হলেও NCl5 গঠিত হয় না, কিন্তু কেন, তাই না? সেকেন্ড যেটা আলোচনা করব সেটা হলো আমাদের নাইট্রাস অক্সাইডে নাইট্রোজেনের যোজনী কত এবং কেন। ক্লিয়ার? তো দেখেন, প্রথম যে প্রশ্নটা সেটা করেছেন আমার খুব কাছের একজন বন্ধু, খুব ভালো একজন বন্ধু আমার, সেটা হলো জাহিদ। তো আমার জাহিদ বন্ধু প্রশ্ন করেছিল এটা যে বন্ধু PCl5 গঠিত হয় কিন্তু NCl5 হয় না কেন, এটার ব্যাখ্যা দাও। বন্ধু আমি চেষ্টা করবো খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। আর সেকেন্ড যে কোশ্চেনটা করেছেন সেটা হলো ম্যানিল আলভি আলভি, সে বলেছে যে নাইট্রাস অক্সাইডে নাইট্রোজেনের যোজনী কত। এটা একটা এমসিকিউতে দেখেছি ভাইয়া, উত্তর 3, কিন্তু কিভাবে হইল বুঝিয়ে দেন। তো আমি চেষ্টা করব আসলে এই দুইটা প্রশ্নের উত্তর খুব সহজভাবে দেওয়ার জন্য। তো প্রথমত PCl5 কেন গঠিত হয়, NCl কেন গঠিত হয় না, এটা নিয়ে আলোচনা করা যায়। তো চলুন আমরা প্রথম প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। আমাদের প্রথম প্রশ্ন কি ছিল যে PCl5 গঠিত হয় কেন, কেন গঠন হচ্ছে এটা, এটা লক্ষ্য করার চেষ্টা করি। আমরা যদি এই PCl5 এর দিকে তাকাই তখন আমাকে একটা জিনিস চিন্তা হবে যে এইখানে আমাদের কেন্দ্রীয় পরমাণুটা কে, ফসফরাস না ক্লোরিন? আপনি অবশ্যই কিন্তু জানেন এই কেন্দ্রীয় পরমাণুটা হলো ফসফরাস। কিন্তু এখন কথা হলো আপনি বলবেন যে আমি কিভাবে কেন্দ্রীয় পরমাণু চিনব, এটা নিয়ে কিন্তু আমি আলাদাভাবে ভিডিও আপলোড দেবো। ধরে নেন এর কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস। আর হ্যাঁ, যদি জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এর কেন্দ্রীয় পরমাণু আমি লিখে নিলাম, লেখার পর আমি জানি কত 15। আপনি ইলেকট্রন বিন্যাস লিখতে পারেন তো। দেখেন 1s2 2s2 2p কত 6, 3s2 3p কত 3। এই যে ফসফরাসটা থাকলো এর কিন্তু স্বাভাবিক যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা কিন্তু এরকম, কারণ দেখেন 10টা 12টা আর 3 15টা ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেছে। তো আমরা যদি এখানে একটু হুন্ডার নীতিটা অ্যাপ্লাই করি তখন আমরা জানি যে s যে অরবিটালটা আছে এর ঘর হলো কয়টা, একটা। এখানে p কয়টা ঘর হয়, 3টা, তাই না? তো এটার নাম কি হলো px py pz, এগুলো কিন্তু আমরা জানি। তখন এখানে যেটা হয় আমরা হুন্ডের নীতিটা এখানে একটু অ্যাপ্লাই করি যে এই প্রথমত একটা একটা ইলেকট্রন যায়, যে একটা একটা একটা, এখানে হুন্ডের নীতি আমরা প্রয়োগ করলাম। হুন্ডের নীতি প্রয়োগ করার পর আমি দেখতেছি এইখানে এই যে ফসফরাসের সর্বশেষ কক্ষপথের দিকে আমাদের 3টা মেজর ইলেকট্রন আছে, একটা দুইটা 3টা, তাই না? তো এই 3টা ইলেকট্রন করে কি, স্বাভাবিক অবস্থায় ফসফরাস এই 3টা মেজর ইলেকট্রনের সঙ্গে 3টা ক্লোরিন এসে যুক্ত হয়। কয়টা? 3টা। কারণ এখানে একটা ক্লোরিন যুক্ত হলো, এখানে একটা ক্লোরিন যুক্ত হলো এবং এইখানে একটা ক্লোরিন যুক্ত হলো। এই পাশের সঙ্গে 3টা মেজর ইলেকট্রনের সঙ্গে 3টা ক্লোরিন যুক্ত হয়ে এখান থেকে উৎপন্ন করে কি PCl3। এটা কিন্তু গঠন করে স্বাভাবিক অবস্থায়। কিন্তু আমার প্রশ্ন কিন্তু এটা ছিল না, আমার প্রশ্ন ছিল যে PCl5 কখন তাহলে গঠন হচ্ছে। দেখেন PCl5 যখন গঠন হবে একটু লক্ষ্য করি আমরা, কত 15। এইকে যদি আমি এখন উত্তেজিত করব, কি করব, ফসফরাসকে যদি তাপ প্রয়োগ করি তখন উত্তেজিত অবস্থায় একটা ইলেকট্রন বিন্যাস আমি পাবো। কিন্তু সেই ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে একটু আমরা লক্ষ্য করি। যদি এই ইলেকট্রন বিন্যাসটা একটু করার চেষ্টা করি, 1s2 2s2 2p 6, আমি আগে স্বাভাবিকটাই করে নিই, 3s2 3p কত, দেখেন 3p হলো 3। এটা কিন্তু আমাদের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকবে না। কারণ কি, এখানে কি করছি, তাপ দিয়েছি। তো দেখেন স্বাভাবিক অবস্থায় আমি আগে এটা ভুলটা আগে করে নিচ্ছি। দেখেন আমরা জানি এর নাম হলো px py pz, এখানে কিন্তু s অরবিটাল একটা। তো এই s অরবিটালে ইলেকট্রন আছে কয়টা, দুইটা। এই p তে আছে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। যখন এখানে তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে যেটা হয়, এই যে s অরবিটাল আছে ইলেকট্রন কিন্তু দুইটা, এই ইলেকট্রনটা লাফ দিয়ে চলে যায় আমাদের এই পাশে, দেখেন 3s 3p, এর পরের যে অরবিটাল সেটা হলো কি থার্ড ডি, তাই না, থার্ড ডি। তখন করে কি, এই ইলেকট্রনটা চলে যায় থার্ড ডি তে। কোথায়? থার্ড ডি তে যাওয়ার পর যেটা হয়, এখানে দেখেন যে ডি হলো ঘর আছে কয়টা, 5টা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা 5টা। কি করে, এইখানে চলে যায় আমাদের একটা ইলেকট্রন। ক্লিয়ার? আমি আবারও বলতেছি, দেখেন আমি এগুলো মিশে দিলাম।
এই যে ফসফরাসটা থাকলো, যখন আমি তাকে উত্তেজিত করলাম, উত্তেজিত হওয়ার ফলে যেটা হয়, এই যে দেখেন, এই যে এস অরবিটাল থেকে কি করে, যে দুইটা ইলেকট্রন ছিল এখান থেকে একটা ইলেকট্রন চলে যায়, যাওয়ার ফলে যায় কোথায়, এই ফাঁকা ডি অরবিটালে। এখন ডি অরবিটালে গেল। এখন আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাবে, সেটা কি ধরনের প্রশ্ন? আচ্ছা ভাইয়া, আমি এখানে এস শুধু এস থেকে কেন ইলেকট্রন গেল, পি থেকে কেন গেল না? আমরা একটু জিনিস লক্ষ্য করি, আমরা যখন বন্ধন গঠন করব আমরা কিন্তু জানি যে ফাঁকা যে বেজোর যে ইলেকট্রনগুলো আছে তারা কিন্তু আসলে বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে। যদি আমি এইখান থেকে একটা ইলেকট্রন দেই, সাপোজ এখানে দিলাম, তারপর কিন্তু আমাদের বেজোর ইলেকট্রন সঙ্গে তিনটাই থাকবে, আমরা কিন্তু PCl5 তো গঠন করতে পারবো না। তখন যেটা হয়, এই যে এইখান থেকে যে জোড় ইলেকট্রন ছিল, এইখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে চলে গেছে কোথায়, ফাঁকা ডি অরবিটালে। ফাঁকা ডি অরবিটালে যাওয়ার ফলে কি হলো দেখেন, আমাদের বেজোর ইলেকট্রন হয়ে গেল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা বেজোর ইলেকট্রনের সঙ্গে আমাদের পাঁচটা ক্লোরিন ভদ্রলোক যুক্ত হয়ে গঠন করে আমাদের PCl5। অর্থাৎ এর সঙ্গে একটা ক্লোরিন, এর সঙ্গে একটা ক্লোরিন, এর সঙ্গে একটা ক্লোরিন, এর সঙ্গে একটা ক্লোরিন, এর সঙ্গে একটা ক্লোরিন। তাহলে দেখেন 1 2 3 4 5, এই পাঁচটা ক্লোরিন যুক্ত হয়ে গঠন করে কি, PCl5, তাই না? তো এখন আপনাদের মনে আরো প্রশ্ন আসবে যে আসলে এটা কেন হচ্ছে, সে কেন উত্তেজিত অবস্থায় গেল, সে তো স্বাভাবিক অবস্থায় এরকম গঠন করতেছে। দেখেন, এই ধরনের আরো ব্যাখ্যাটা আমরা পারবো যখন আমরা এর সংকরায়নটা জানবো। সংকরায়ন সম্পর্কে খুব স্পষ্ট একটা ধারণা থাকবে, কারণ এটা হলো যে আমরা বললাম PCl5, এটা হলো হয় sp3d সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো আসলে কি মূল যে কারণটা, PCl5 কেন গঠন হচ্ছে, PCl5 এই কারণে গঠন হচ্ছে যে এর ফাঁকা ডি অরবিটাল আছে। ফাঁকা ডি অরবিটাল থাকার কারণেই এই ফসফরাসটা উত্তেজিত অবস্থায় এরকম ইলেকট্রন বিন্যাস দেয়, ফলে তার সর্বশেষে পাঁচটা বেজোর ইলেকট্রন হয়ে যায়। এই পাঁচটা বেজোর ইলেকট্রনের সঙ্গে পাঁচটা ক্লোরিন যুক্ত হয়ে গঠন করে কি, PCl5। ক্লিয়ার? তাহলে দেখেন, এই ফসফরাস PCl3 গঠন করে, PCl5 ও গঠন করে। তো এখন আমরা আসি যে নাইট্রোজেনের আসলে কি ঘটে। তো আমরা যদি এখন নাইট্রোজেনেরটা একটু আলোচনা করার চেষ্টা করি, আমরা কিন্তু দেখি আমাদের প্রশ্ন করা হলো যে NCl5 আর হলো NCl3 কোনটা গঠন করে আর কোনটা গঠন করে না, তাই না? তো আমরা কিন্তু চোখ বন্ধ করে রেখে বলে দিব যে ভাই এটা গঠন করে, এটা গঠন করে না। কিন্তু কেন গঠন করে না, কারণটা একটু আমরা আলোচনা করার চেষ্টা করি। দেখেন, এইখানে এদের কেন্দ্রীয় পরমাণুকে, কেন্দ্রীয় পরমাণু কিন্তু নাইট্রোজেন। নাইট্রোজেন আমি এখানে লিখলাম, নাইট্রোজেন কত, নাইট্রোজেন 7। আমরা ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p কত 3। এটা কিন্তু আমাদের 2p3 হয়ে গেল। হওয়ার পর যেটা হয়, আমরা যদি এখানে হুন্ডের নীতিটা অ্যাপ্লাই করি, দেখেন এসের একটা ঘর, পি কয়টা ঘর, পি তিনটা ঘর, px py pz। এস ইলেকট্রন আছে কয়টা, দুইটা দিলাম। এই পি তে ইলেকট্রন আছে কয়টা, তিনটা, একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন। আমরা একটু যদি লক্ষ্য করি, দেখেন বন্ধন কিন্তু গঠন করতেছে কোথায়, সর্বশেষ কক্ষপথে যে বেজো ইলেকট্রন গুলো আছে। নাইট্রোজেন যখন স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা আমরা করলাম, করার ফলে কি হলো, দেখেন এর সর্বশেষ কক্ষপথে বেজো ইলেকট্রন থাকলো কয়টা, কয়টা দেখেন তো, একটা, দুইটা, তিনটা। বেজো ইলেকট্রন আছে তিনটা। তো স্বাভাবিক অবস্থায় এই তিনটা বেজো ইলেকট্রনের সঙ্গে আমাদের কিন্তু ক্লোরিন যুক্ত হতে পারবে কয়টা, তিনটা। অর্থাৎ দেখেন, এই যে ফাঁকা অরবিটাল আছে, এই ফাঁকা অরবিটালের সঙ্গে একটা ক্লোরিন, এর সঙ্গে একটা ক্লোরিন, এর সঙ্গে একটা ক্লোরিন। এই যে তিনটা বেজো ইলেকট্রনের সঙ্গে তিনটা ক্লোরিন যুক্ত হয়ে আমাদের গঠন করে কি, NCl3 গঠন করে। এখন কথা হলো, ভাই ভালো কথা, NCl3 গঠন করলো। এখন যদি এই নাইট্রোজেনকে আমরা কি করি, উত্তেজিত অবস্থায় নিয়ে যাই, আপনারা তো তাই বলবেন, তাই না? এই যদি উত্তেজিত অবস্থায় করা হয়, 1s2 2s2 2p কত 3। আচ্ছা বলেন, 2p3 একে যদি আপনি উত্তেজিত করতেছেন, একদম সেই পরিমাণ তাপ দিচ্ছেন, তাপ দেওয়ার ফলে কি হবে বলেন তো, ইলেকট্রন তো লাফালাফি শুরু করবে। লাফালাফ দিয়ে কি আসলে 2d অরবিটালে চলে যাবে? এখন আপনার, এই ভাই আপনি কি পাগল হয়ে গেলেন নাকি, 2d অরবিটাল আছে নাকি? 2d অরবিটালে কোনো অস্তিত্বই নেই, তাই না? হ্যাঁ, আসলে কারণটা কিন্তু এটাই, যারা এটা ধরতে পারছেন। দেখেন 2s2 আর 2p3
2p3 এর পর কিন্তু আসে 3s অরবিটাল, কখনোই কিন্তু এই 2d অরবিটালটা নেই, অর্থাৎ 2p এর পর 2s আছে, 2p আছে, কিন্তু তারপর কিন্তু 2d অরবিটাল নেই। এই 2d অরবিটালটা না থাকার কারণে আমি যদি একে উত্তেজিতও করি, আসলে এখানে কোনো কি আর অরবিটাল কিন্তু নাই। অরবিটাল না থাকার কারণে সে কিন্তু আর বেজোর ইলেকট্রন আর তৈরি করতে পারবে না। যেমন এখন দেখেন এখানেও একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এখানে কিন্তু একটা। দেখেন উত্তেজিত অবস্থাও কিন্তু তার কি হইল, এর সর্বশেষ কক্ষপথে বেজোর ইলেকট্রন তিনটাই থাকলো, সে কিন্তু আর বেজোর ইলেকট্রন তৈরি করতে পারলো না। যদি কোনো কারণে এই 2p এর পরে 2d অরবিটালটা থাকতো, 2d অরবিটাল থাকলে কিন্তু সে পিসিএন সে গঠন করতে পারতো, তাই না? যেহেতু 2s এর পর 2p হয়, তারপর 2d অরবিটাল কখনোই সম্ভব নয়, কখনোই হয় না। এই জন্যই এই NCl5 টা আর মানে বেজোর ইলেকট্রন তৈরি করতে পারে না। বেজোর ইলেকট্রন সে তৈরি করতে পারে সর্বোচ্চ 3টা, যেহেতু সে 2d অরবিটাল তার নাই। এই 2d অরবিটাল না থাকার কারণেই এই যে নাইট্রোজেন NCl5 গঠন করতে পারে না, কারণ NCl5 গঠন করতে গেলে আমাদের বেজোর ইলেকট্রন হওয়া লাগতো কয়টা? 5টা, যেটা কিনা আমাদের ভদ্রলোক নাইট্রোজেন দেখাতে পারে না। ক্লিয়ার? অর্থাৎ এর মূল কারণটা এরকম। আমরা যখন ফসফরাসের ক্ষেত্রে আলোচনা করলাম, ফসফরাস যখন ইলেকট্রন বিন্যাসটা করব, দেখব তার 3s2 3p থার্ড একটা অরবিটাল আছে, অর্থাৎ ফাঁকা d অরবিটাল থাকার কারণে সে PCl5 গঠন করতেছে। কিন্তু এই নাইট্রোজেনের ফাঁকা d অরবিটাল না থাকার কারণে সে এই ধরনের অর্থাৎ NCl5 গঠন করতে পারে না। আশা করি বুঝতে পারছেন। আমরা এই টপিকটা তো বুঝলাম, কিন্তু আমাদের কিন্তু আরেকটা টপিক ছিল, সেটা হলো কি যে নাইট্রাস অক্সাইডে নাইট্রোজেনের যোজনীটা আসলে কত। আমি যদি এখানে একটু লেখা রাখি যে কি নাইট্রাস অক্সাইডে নাইট্রোজেনের যোজনী কত, তাই আমি বলে দিলাম নাইট্রাস অক্সাইডে নাইট্রোজেনের যোজনী 3, এর কোনো সন্দেহ নেই। কিন্তু আসলে কিভাবে হচ্ছে, তাই না? এটা আসলে অনেক বিশাল একটা টপিক। প্রথমত আপনাকে বুঝতে হবে যে নাইট্রোজেনের কয় ধরনের অক্সাইড আমরা পেতে পারি। আমরা 5 ধরনের অক্সাইড পেতে পারি, এবং এই টোটালটা ব্যাখ্যা করা যায় এদের অক্সিডেশন নাম্বারের মাধ্যমে। কার মাধ্যমে? এই যে দেখেন নাইট্রাস অক্সাইডে এই যোজনী যে 3 হচ্ছে, এগুলো ব্যাখ্যা করা যায় কার মাধ্যমে? অক্সিডেশন নাম্বার মাধ্যমে। এবং আপনাকে একটা জিনিস জানতেই হবে, সেটা হলো কি লুইস স্ট্রাকচার। আমরা যদি এই টপিকগুলো না জানি, তাহলে কিন্তু আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না। যদিও আজকে লেকচারটা একটু বড় হয়ে গেছে, তা আমি এই গভীরতাতে গেলাম না, জাস্ট দেখাবো যে কিভাবে এর যোজনীটা 3 হচ্ছে এর অক্সিডেশন নাম্বারের মাধ্যমে। তো দেখেন আমি যদি এই যে N2O এর জন্য অক্সিডেশন নাম্বার বার করতে চাই, তাহলে আমি কি করব? তখন দেখব যে নাইট্রোজেনে ধরে নিলাম x আছে কয়টা, এর নাইট্রোজেন অণু আছে কয়টা, হলো 2টা, 2 দিলাম, যোগ দেওয়ার পর আমি অক্সিজেনের কাছে যাচ্ছি, অক্সিজেন যেহেতু একটা গ্যাস, তো যার সংখ্যা হবে -2, যেটা যোজনী কত 2। আমরা জানি টোটাল অণু বা যৌগ অবস্থায় তার যার সংখ্যা কত 0। সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করি আমরা 2x -2 = 0। দেখেন এখানে কিন্তু অক্সিজেন একটা অণু ছিল, এই জন্য কিন্তু আমি একের সাথে গুণ দেইনি, একই কথাই হবে 2x = +2, 2 ক্যান্সেল, x = +1। তাহলে দেখেন এই নাইট্রোজেনে আমাদের জারণ সংখ্যা কত হচ্ছে +1। তার মানে এই যে +1 দ্বারা বোঝাচ্ছে সে কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়া মানে কি? সে কিন্তু অবশ্যই সেই ইলেকট্রনটা কেউ না কেউ গ্রহণ করবে, তাই না? হ্যাঁ, অবশ্যই কিন্তু গ্রহণটা করবে। তো দেখেন এর স্ট্রাকচারটা কেমন হয়, জাস্ট আমি একটু লিখে দেই। অক্সিজেন দেখেন এখানে ডাবল ট্রিপল বন্ড থাকে, এখানে একটা বন্ড থাকে, এখানে একটা সুন্দর করে +1 থাকে, এখানে একটা -1 দেওয়া আছে, ধরে নিন। তো দেখেন আমরা ভুলটা কোথায় করি, আমরা কিন্তু হিসাব করে শুধু 1 2 3 4 হয়তো বা নাইট্রোজেন যদি 4 হয়ে গেছে, ব্যাপার কিন্তু তা না। এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, দেখেন নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত 1, সে কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার ফলে কিন্তু সে এরকম একটা স্ট্রাকচার গঠন করছে। তার মানে এই নয় যে এখানে নাইট্রোজেন যোজনী 4। ক্লিয়ার? তো এই ধরনের টপিক যদি আপনারা জানতে চান, আসলে এর পুরো ব্যাখ্যাটা জানতে চান, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা একদম লং টাইম একটা সময় নিয়ে এটা বোঝানোর চেষ্টা করব। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।